নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের যে বিষয়টি পড়াবো সেটি হচ্ছে নবম শ্রেণীর পদার্থের গঠন ও ধর্ম। তো পদার্থের গঠন ও ধর্ম এই অধ্যায়টি পড়তে গেলে আমাদেরকে এই অধ্যায়টির মধ্যে যে অধ্যায়টি যেটা আমরা পড়বো এর মধ্যে তোমাদের 6টি বিষয়ে ভাগ করা রয়েছে সমগ্র অধ্যায়টিকে। প্রথম হচ্ছে তরল ও বায়ুর চাপ, 2 নম্বর হচ্ছে আর্কিমিডিসের নীতি, 3 নম্বর হচ্ছে পৃষ্ঠটান, 4 নম্বর হচ্ছে সান্দ্রতা, 5 নম্বর হচ্ছে বার্নৌলির নীতি এবং 6 নম্বর হচ্ছে স্থিতিস্থাপকতা। তো আজকে আমি তোমাদের যে বিষয়টি শুরু করব সেটা হচ্ছে প্রথম যে বিষয়টি রয়েছে তরল ও বায়ুর চাপ। তো তরল ও বায়ুর চাপের মধ্যে প্রথম যে তরল ও বায়ুর চাপ পড়তে গেলে আমাদেরকে প্রথম একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে প্রবাহী কাকে বলে। তবে লিখেছি প্রবাহী। প্রবাহী শব্দটার সঙ্গে সঙ্গে শুনেই তোমরা বুঝতে পারছো এর সঙ্গে একটা প্রবাহিত হওয়ার একটা বিষয় রয়েছে। এবং তাহলে প্রবাহী কাকে বলছে না, প্রবাহী নামটা থেকে বলছে এটা একটা প্রবাহিত হওয়ার সঙ্গে সম্পর্কিত না। সাধারণভাবে বলতে গেলে যা প্রবাহিত হতে পারে তাকেই বলা হচ্ছে প্রবাহী। তাহলে যা প্রবাহিত হতে পারে, তাহলে পদার্থবিজ্ঞানে যে বিভিন্ন বস্তুগুলো রয়েছে তার মধ্যে কি কি প্রবাহিত হতে পারে না, পদার্থবিজ্ঞানে বা পদার্থের মধ্যে পদার্থ তো আমরা জেনে এসেছি 3 রকম। প্রধানত পদার্থ বলতে আমরা 3 রকম পদার্থের কথা জেনে এসেছি। একটা হচ্ছে কঠিন, একটা হচ্ছে তরল, আর একটা হচ্ছে গ্যাসীয়। কিন্তু আমরা জানি যে কঠিন পদার্থ কোনোদিনও প্রবাহিত হতে পারে না, এটা অসম্ভব এবং অবাস্তব, অসম্ভব একটা ঘটনা। তাহলে কোন দুটো প্রবাহিত হতে পারে? তরল এবং গ্যাসীয়। তাহলে আমরা প্রবাহীর উদাহরণ হিসেবে কি বলতে পারবো? প্রবাহীর উদাহরণ এখানে আমরা কি দেবো না, এখানে প্রবাহীর উদাহরণ হবে তরল ও গ্যাসীয়। এই দুই ধরনের পদার্থকে আমরা বলছি যেটা হচ্ছে প্রবাহী, তরল এবং গ্যাসীয় পদার্থ। এবং প্রবাহীর একটা বৈশিষ্ট্য কি হচ্ছে না, প্রবাহীর একটা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যে প্রবাহীর কোনো নির্দিষ্ট আকার, আকৃতি বা দৃঢ়তা নেই। প্রবাহীর নির্দিষ্ট আকার, আকৃতি ও দৃঢ়তা নেই। এটা হচ্ছে প্রবাহীর একটা প্রধান ধর্ম বা প্রধান বৈশিষ্ট্যও বলা যায়, যে প্রবাহী হচ্ছে যার নির্দিষ্ট কোনো আকার, আকৃতি এবং দৃঢ়তা নেই। এরপর আমরা প্রবাহী থেকে যে বিষয়টা আসবো সেটা হচ্ছে চাপ। চাপ এই যে শব্দটা, এটার সঙ্গে তোমরা কম বেশি সবাই পরিচিত। দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজে আমরা চাপ শব্দটার ব্যবহার করে থাকি, যে পড়ার চাপ, কাজের চাপ, বিভিন্ন রকম চাপের কথা আমরা বারবার বিভিন্ন সময় উল্লেখ করে থাকি। তো চাপ শব্দটা তোমাদের কারোর কাছেই সেইভাবে একটা অপরিচিত শব্দ নয়। কিন্তু এই যে চাপ জিনিসটা কি, চাপ কাকে বলছে না, চাপ বলছে যে কোনো তলের প্রতি একক ক্ষেত্রফলের ওপর, কোনো তলের প্রতি একক ক্ষেত্রফলের ওপর লম্বভাবে যে বলটা প্রযুক্ত হয় তাকে চাপ বলে। তো এই যে সংজ্ঞাটা, কোনো তলের প্রতি একক ক্ষেত্রফলের ওপর লম্বভাবে যে বল প্রযুক্ত হয় তাকেই আমরা বলছি চাপ। এই যে প্রতি একক ক্ষেত্রফলের ওপর লম্বভাবে প্রযুক্ত বল, এই জিনিসটা কি, আমি তোমাদের একটা ছবি দিয়ে বোঝাচ্ছি। ধরো এটা একটা তল রয়েছে, এটা একটা একক ক্ষেত্রফল, একটা তল রয়েছে, তলও বলতে পারো বা একটা আয়তকার বস্তু, সেটাও ধরতে পারো। তো এবার এই যে জিনিসটা রয়েছে এর একটা নির্দিষ্ট এখানে একটা তল রয়েছে, এই তলটার ক্ষেত্রফল আমি ধরে নিচ্ছি এ, ঠিক আছে। তো এই তলটার যদি ক্ষেত্রফল এ হয় এবং উচ্চতা হচ্ছে তলটার
এইচ, উচ্চতা হচ্ছে এইচ, এবং আমি ধরে নিচ্ছি যে এই আয়তকার বস্তুটা জলে পরিপূর্ণ। তো এইখানে যে জলটা রয়েছে, এই যে আয়তকার বস্তুর মধ্যে যে জলটা রয়েছে, এই জলটা এই তলটার ওপর লম্বভাবে, অর্থাৎ লম্বভাবে একদম এইভাবে যেভাবে লম্বভাবে যে বলটা প্রযুক্ত করবে তাকেই বলা হচ্ছে চাপ। এবং লম্বভাবে প্রযুক্ত বলটা কার, লম্বভাবে যে বলটা দিচ্ছে সেটা কার ওপর প্রযুক্ত হবে না, এই যে একক ক্ষেত্রফলের ওপর। এই যে একক একটা ক্ষেত্রফল, একটা নির্দিষ্ট পরিমাণ ক্ষেত্রফল আমি এ ধরে নিয়েছি, এই এটার ওপর লম্বভাবে প্রযুক্ত হবে। এই ঘটনাটাকেই বলা হচ্ছে চাপ, যে আজ কোনো একটা তলের প্রতি একক ক্ষেত্রফলের ওপর লম্বভাবে যে বলটা প্রযুক্ত হচ্ছে তাকেই আমরা এক কথায় বলতে পারি চাপ। তো চাপের রাশিমালাটা কি? আমাদের এখানে একটা চাপের রাশিমালা দেখতে হবে, যে চাপের রাশিমালা। চাপের রাশিমালাটা কি হবে, বা চাপকে যেটা দ্বারা গাণিতিকভাবে প্রকাশ করা যায় না, প্রতি একক ক্ষেত্রফলের ওপর লম্বভাবে প্রযুক্ত বল। তাহলে প্রতি একক ক্ষেত্রফলের ওপর লম্বভাবে যখন প্রযুক্ত বল বলছি, তাহলে চাপের এককটা কি হবে? তাহলে হচ্ছে চাপের এককে চাপের রাশিমালাটা হচ্ছে পি, বা চাপ, এটাকে পি দ্বারা ডিনোট করা হয়। আমি চাপটাই লিখি, তারপর নোটেশনটা লিখছি, চাপকে পি দ্বারা ডিনোট করা হয়। তাহলে চাপ ইজিক্যাল টু হচ্ছে লম্বভাবে প্রযুক্ত বল, লম্বভাবে প্রযুক্ত বল বাই হচ্ছে ক্ষেত্রফল। তাহলে দেখো সংজ্ঞাটাই এখানে লেখা হয়েছে সুন্দর করে, সংজ্ঞাটাকে গাণিতিকভাবে প্রকাশ করা হয়েছে চাপের রাশিমালার মাধ্যমে, যে কোনো একটা তলের প্রতি একক ক্ষেত্রফলে লম্বভাবে প্রযুক্ত বল, তাহলে লম্বভাবে প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল, সেটাই হচ্ছে চাপ। এটাকে যদি নোটেশন দিয়ে আমি প্রকাশ করি, তাহলে পি ইজিক্যাল টু হচ্ছে এফ বাই এ, এবং এফ সমান হচ্ছে পি ক্রস এ। এই যে এফ রাশিটাকে আমরা পেলাম, এই যে বল চাপের ক্ষেত্রে, এই যে লম্বভাবে প্রযুক্ত বল, এর একটা নাম আছে, সেই নামটা কি? একে বলা হচ্ছে ঘাত। এই ঘাত জিনিসটা আসতে আদবে কি না, ঘাত মানে হচ্ছে ঘাত। তাহলে ঘাতের সংজ্ঞা যদি আমরা দিতে বলে যে ঘাত জিনিসটা কি না, ঘাত হচ্ছে যে সমগ্র তলের ওপর লম্বভাবে প্রযুক্ত বলকেই আমরা বলি ঘাত। সমগ্র তলের ওপর লম্বভাবে প্রযুক্ত বল তাকেই আমরা বলছি, তাকেই আমরা ঘাত বলছি। ঠিক আছে, তাহলে তাহলে সেখানে আমরা কি দেখলাম, যে চাপ জিনিসটা কি? চাপ হচ্ছে কোনো একটা তরলের প্রতি একক ক্ষেত্রফলের ওপর লম্বভাবে আমি যে চাপটা করছি। অর্থাৎ যদি একটা আয়তকার এরকম একটা বস্তু নেওয়া হয় এবং তার ভিতরে যদি জল পরিপূর্ণ করা, এবং তার এই যে তলটা রয়েছে, তলটার ক্ষেত্রফল যদি এ হয়, এবং এইচ যদি সমগ্রটার উচ্চতা হয়, তাহলে এইচ যদি এটার উচ্চতা হয়, তাহলে এই যে তরলটা রয়েছে, এই তরলটা লম্বভাবে এই একক ক্ষেত্রফলের উপর যে বলটা প্রয়োগ করছে তাকেই আমরা বলছি সাধারণভাবে চাপ। এবার চাপের, তাহলে চাপ মানে কি? এফ ইজিক্যাল টু পি বাই এ। তাহলে চাপের রাশিমালা বলতে গেলে আমরা কি বলতে হবে না, ঘাত ইজিক্যাল টু, তাহলে এখানে আমরা কি বলতে পারি সহজে, এখানে আগে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি, এইখান থেকে আমরা বলতে পারি যে ঘাত সমান হচ্ছে চাপ ইন্টু ক্ষেত্রফল। তো আমরা এখানে ঘাত পড়লাম। এরপর যে বিষয়টা আমাদের দেখতে হবে সেটা হচ্ছে ঘাতের একক কি না, ঘাত হচ্ছে এক প্রকার বল, তাহলে ঘাতের একক আর বলের একক একই হবে। তাহলে সিজিএস পদ্ধতিতে ঘাতের একক হচ্ছে ডাইন, আর এসআই পদ্ধতিতে ঘাতের একক হচ্ছে নিউটন। এইখানে একটা ছোট প্রশ্ন বা একটা সাধারণ বিষয় তোমাদেরকে মনে রাখতে হবে, যে আমরা যখনই কোনো তরলের ক্ষেত্রে ঘাত নির্ণয় করব, সেক্ষেত্রে কোনো তরল বা যে কোনো প্রবাহীর ক্ষেত্রে যখন আমরা তার ঘাত নির্ণয় করব, সেক্ষেত্রে কিন্তু তরলের ঘাত এবং তরলের ওজন দুটো একই জিনিস।
তার কারণ কি না, তরলের যেহেতু নির্দিষ্ট কোনো আকার বা আয়তন নেই, তাহলে তার ওজনটাই হচ্ছে এক্ষেত্রে বল বা ঘাত হিসেবে কাজ করবে। এইটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, তোমাদের মনে রাখতে হবে। এটা অঙ্ক করার ক্ষেত্রে তোমাদের বহু ক্ষেত্রে এবং একটা অঙ্ক করার ক্ষেত্রেই তোমাদের মানে প্রচণ্ড কাজে লাগবে এই বিষয়টি। সেটা হচ্ছে যে তরলের ক্ষেত্রে তরলের ওজন সমানই হচ্ছে তরলের ঘাত। তো এরপর আমি যে বিষয়টাই আসবো সেটা হচ্ছে চাপের একক। এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে চাপের একক তোমাদের পরীক্ষায় কিন্তু লিখতে দেয় বা নির্ণয় করতে হয় চাপের একক দেওয়া হয়। তো চাপের একক, তো চাপ সমান আমরা কি জানি যে লম্বভাবে প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল। লম্বভাবে প্রযুক্ত বল, তো লম্বভাবে প্রযুক্ত বল মানে হচ্ছে সেটা বলেরই একক। তাহলে বলের একক আমরা কি জানি, তা বলের একক হচ্ছে ডাইন সিজিএস পদ্ধতিতে, সিজিএস। আর ক্ষেত্রফলের একক সিজিএস পদ্ধতিতে কি সেন্টিমিটার স্কোয়ার, এটাও সিজিএসে। তাহলে চাপের একক কি হচ্ছে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। এটা কি পদ্ধতিতে না সিজিএস পদ্ধতিতে। এরপর যদি এসআই পদ্ধতিতে হিসাব করি, তাহলে এসআই পদ্ধতিতে একইভাবে বলের একক হচ্ছে নিউটন এবং ক্ষেত্রফলের একক হচ্ছে মিটার স্কোয়ার। তাহলে এসআই পদ্ধতিতে চাপের একক কী হলো নিউটন পার মিটার স্কোয়ার। এরপর আসবো যে চাপের মাত্রা নির্ণয়। তো চাপের মাত্রা নির্ণয়ের আগে এইখানে একটা জিনিস তোমাদের আমি বলে দিই, সেটা হচ্ছে এসআই পদ্ধতিতে এই যে এর মানটা হলো নিউটন পার মিটার স্কোয়ার, এটাকে সংক্ষেপে পাস্কাল অর্থাৎ বড় হাতের পি এবং ছোট হাতের এ এইটা দ্বারা ডিনোট করা হয়। এবং এক পাস্কাল মানে কত না, এক পাস্কালের মানটা হচ্ছে এক পাস্কাল মানে হচ্ছে এক নিউটন পার মিটার স্কোয়ার, অর্থাৎ হচ্ছে 10 ডাইন পার সেমি স্কোয়ার। এইটা হচ্ছে পাস্কালের মান। তো এরপর আমরা যে বিষয়টিতে আসবো সেটা হচ্ছে চাপের মাত্রা নির্ণয়। চাপ মানে আমরা কি পেলাম, চাপ ইজিক্যাল টু পি ইজিক্যাল টু হচ্ছে এফ বাই এ, অর্থাৎ বল বাই ক্ষেত্রফল। এবার বলের মাত্রা কি জানি আমরা না, বলের মাত্রা হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -2, আর থার্ড ব্র্যাকেট অবশ্যই দেবে। এটা একটা খুব গুরুত্বপূর্ণ, এটা থার্ড ব্র্যাকেট না দিলে কিন্তু এই মাত্রাটা সম্পূর্ণ নম্বর কাটা যাবে তোমাদের এবং মাত্রাটা ভুল। এবং ক্ষেত্রফল হচ্ছে এল স্কোয়ার। তাহলে আমরা যদি এটা হিসাব করে বলের মাত্রা হচ্ছে এম এল টু দি পাওয়ার -1, আর ক্ষেত্রফল সমান হচ্ছে এল স্কোয়ার। তাহলে চাপের ক্ষেত্রে পি এর মাত্রা হচ্ছে এম এল টু দি পাওয়ার -1 এবং এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2। এটা হচ্ছে চাপের মাত্রা। এটা কিন্তু তোমাদের বারবার পরীক্ষায় এই প্রশ্নটা এসেছে, চাপের রাশিমালাটি লেখো এবং চাপের মাত্রা নির্ণয় করো। তখন তোমাদের কি লিখতে হবে, চাপ সমান হচ্ছে একক ক্ষেত্রফলের লম্বভাবে প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল, দিয়ে পি ইজিক্যাল টু এফ বাই এ। তারপর বলের মাত্রা এম এল টি টু দি পাওয়ার -2, তোমরা যেটা আগে থেকেই জানো, আর ক্ষেত্রফল হচ্ছে এল স্কোয়ার। তাহলে পি ইজিক্যাল টু কী হচ্ছে এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2। এবার আরেকটা জিনিস এখানে আমরা পড়লাম, সেটা হচ্ছে ঘাত। এবং ঘাতের মাত্রাটা কি হবে না, ঘাত আর বল যেহেতু একই জিনিস, তাহলে ঘাতের মাত্রাটা হচ্ছে বলের মাত্রার সঙ্গেই সমান হবে। তাহলে বলের যা মাত্রা অর্থাৎ বলের মাত্রা, তাহলে ঘাতের মাত্রা কি হবে না এম এল টি টু দি পাওয়ার -2। এইটা হচ্ছে
ঘাতের মাত্রা। আমি কিন্তু বারবার বলছি তোমাদেরকে, তোমরা যখনই মাত্রা নির্ণয় করবে তখন কিন্তু থার্ড ব্র্যাকেট বা তৃতীয় বন্ধনীটা দেয়া অবশ্যই। অনেক ছেলেমেয়েই কিন্তু এটা খুব ভুল করে থাকে। আমি নিজেই দেখেছি যে তারা যখন পরীক্ষার সময় লেখে তখন এই তৃতীয় বন্ধনীটা ব্যবহার করতে ভুলে যায়, তার ফলে তাদের সঠিক হলেও কিন্তু মাত্রা নির্ণয়টা সঠিক হলেও তাদের কিন্তু সেক্ষেত্রে নম্বর কাটা যায়। এরপর আমরা যেটা দেখাবো একটা পরীক্ষার মাধ্যমে যে তরল চাপ প্রয়োগ করে। তো আমরা তো এতক্ষণ বললাম চাপের বিভিন্ন রকম কথা, যে চাপ কাকে বলে, চাপের একক, ঘাতের একক, চাপের রাশিমালা, চাপের মাত্রা, এই বিষয়গুলো, এবং চাপের ক্ষেত্রে বিভিন্ন রকম উদাহরণ। চাপের ক্ষেত্রে তো চাপ যে তরল যে চাপ প্রয়োগ করে, এবং চাপের উদাহরণও বলা হয়েছে তোমায়। তো তরল যে চাপ প্রয়োগ করে, তো তরলের যে চাপ প্রয়োগ করে সেটা একটা পরীক্ষার মাধ্যমে আমরা দেখাবো যে তরল চাপ প্রয়োগ করে। তো সেটা কিভাবে দেখাবো আমরা যে তরল চাপ প্রয়োগ করে? ধরা যাক একটা পাত্র নেওয়া হয়েছে এবং পাত্রটা টেবিলের ওপর রাখা রয়েছে। এরপর পাত্রের গায়ে একটা ছিদ্র করা হয়েছে। পাত্রের গায়ে ছিদ্র করার কারণে ছিদ্র করা আছে, এবং সেই ছিদ্রটাকে একটা ছিপি দিয়ে, এখানে একটা ছিপি আছে, সেই ছিপি, এখানে একটা ছিদ্র দিকে একটা ছিপি আছে, তো ছিপিটা দিয়ে জলটাকে আটকে রাখা হয়েছে। ছিপিটা যখন লাগানো আছে তখন এরকম কোনো জল বেরোচ্ছে না, জলটা আটকে আছে। এরপর যখনই ছিপিটা খুলে দেওয়া হচ্ছে তখন ওইখান দিয়ে সশব্দে জল বেরিয়ে আসছে। তো এই সবেগে জল বেরিয়ে আসছে, তার কারণ হচ্ছে জলটা হচ্ছে ওখানে একটা পাত্রের দেওয়ালে একটা চাপ প্রয়োগ করছে, এবং এই ছিপিটা থাকার কারণে চাপ প্রয়োগ করছে, এবং যখন এই ছিদ্রটা খুলে দেওয়া হচ্ছে তখন সশব্দে জল বেরিয়ে আসছে। এরপর আমি যদি এইখানে হাতটা রেখে দিই তাহলে দেখা যাবে যে তখন আর সেখান থেকে জল বেরোচ্ছে না। কিন্তু এই যে যখন আমি হাতটা এইখানে রাখবো ছিদ্রটার মুখে, তখন আমি দেখতে পাবো যে আমার হাতেতেও আমি একটা বল অনুভব করছি। তো এই যে আমি এখানে এই যে হাতটা বন্ধ করে রাখার সময় এই যে একটা হাতের ওপর চাপ প্রয়োগ করছি, একটা চাপ বল অনুভব করছি, সেটা থেকেই বোঝা যাচ্ছে তরলের চাপ আছে। না কীভাবে বুঝতে পারছি তরলের চাপ আছে? না যখনই আমি এইখানটাকে ছিপিটা খুলে দিয়ে এই জায়গাটা বাধাপ্রাপ্ত করছি, তখন জলটা একটা পরিমাণ একটা বিপরীতমুখী বল প্রয়োগ করছে আমার হাতের ওপর, এবং সেই জলটা বেরিয়ে আসার চেষ্টা করছে। এই যে সমপরিমাণ বিপরীতমুখী এই যে বলটা তরল প্রয়োগ করছে, এইটাইকেই বলা হচ্ছে তরলের চাপ। এবং এই পরীক্ষাটা দিয়ে আমরা বুঝতে পারবো যে একটা তরল সেটা হচ্ছে চাপ প্রয়োগ করে। তাহলে তরল চাপ প্রয়োগ করে যদি পরীক্ষার সাহায্যে প্রমাণ করতে হয়, তাহলে তোমাদের এইভাবে লিখতে হবে যে একটা বিকারে কিছু পরিমাণ জল নেওয়া হলো, এবং সেই বিকারটির একটি ছিদ্র আছে এবং সেটিকে ছিপি দিয়ে আটকে দেওয়া হলো। এরপর যদি ছিপিটাকে খুলে দেওয়া মাত্রই দেখা গেল যে ছিদ্র দিয়ে জল সবেগে বেরিয়ে আসছে। এরপর হাত দিয়ে ছিপির জায়গাটিকে যদি চেপে ধরা গেল, তখন দেখা যাচ্ছে যে ছিদ্র দিয়ে আর জল বেরোতে পারছে না, এবং তার জন্য যথেষ্ট পরিমাণে বল প্রয়োগ করা হচ্ছে না। এর কারণ হচ্ছে যে জল পাত্রের দেওয়ালে একটা বল প্রয়োগ করছে, এবং সেই বলটা হচ্ছে আমি যে বলটা ওখানে প্রয়োগ করছি তার সমান ও বিপরীতমুখী একটা বল প্রয়োগ করছে, এবং এই পাত্রের দেওয়ালের ওপর একক ক্ষেত্রফলে তরল যে বিপরীতমুখী বলটা প্রয়োগ করছে, এই জিনিসটাকেই বলা হচ্ছে চাপ, এবং অনুভব করতে পারছি যে তরল চাপ প্রয়োগ করে। এরপর যে বিষয়টিতে আমরা আসবো সেটা হচ্ছে তরল মধ্যস্থ কোনো বিন্দুতে চাপের রাশিমালা নির্ণয়। এইটা তোমাদের অঙ্কের জন্য খুব একটি গুরুত্বপূর্ণ বিষয়। এবং পরীক্ষাতে তোমাদের অনেক সময় 2 নম্বরেতে এই প্রশ্নটি এসে থাকে যে তরল মধ্যস্থ কোনো বিন্দুতে চাপের রাশিমালাটি নির্ণয় করো। তো তরল মধ্যস্থ কোনো বিন্দুতে চাপ পরিমাণ নির্ণয়। ধরা যাক আমি একটা বিকার নিয়েছি, একটা বড় বিকার, ঠিক আছে। এই বিকারটা সম্পূর্ণভাবে জল দিয়ে পরিপূর্ণ আছে, এবং এক্ষেত্রে বিকারটা সম্পূর্ণভাবে জল দিয়ে পরিপূর্ণ আছে, এবং এক্ষেত্রে জলের ঘনত্ব কি বলছি আমরা? এখানে একটা জল আছে, তাহলে জলের একটা ঘনত্ব আছে, না জলের ঘনত্ব হচ্ছে এক্ষেত্রে ডি। এরপর তরল মধ্যস্থ কোনো একটা বিন্দু, এখানে একটা বিন্দু আমি কল্পনা করলাম, এই বিন্দুটার আমি নাম দিচ্ছি এক্স। এই এক্স বিন্দুতে আমাকে চাপের রাশিমালাটা নির্ণয় করতে হবে। এক্স বিন্দুতে চাপের রাশিমালা। এরপর আমি কি করছি
যে ওই যে বিন্দু যেটাকে আমি এক্স বিন্দু বলে ধরে নিচ্ছি, এই এক্স বিন্দুটাকে কল্পনা করে আমি একটা চোঙ আঁকছি। এই এক্স বিন্দুটাকে কল্পনা করে আমি একটা চোঙ আঁকলাম, এবং এই যে জলের উপরিতল থেকে এই এক্স বিন্দুটা, এইটার উচ্চতা হচ্ছে, এই যে উচ্চতাটা, এই উচ্চতাটা হচ্ছে এইচ, এবং এই যে তলটা আমরা একটা যেটা যে চোঙ কল্পনা করলাম, এবং এই এক্স বিন্দুটাকে ঘিরে একটা তল কল্পনা করেছি। তাহলে এক্স বিন্দুটাকে ঘিরে যে তলটা কল্পনা করেছি, সেই তলের ক্ষেত্রফলটা কি? তলের ক্ষেত্রফলটা হচ্ছে এ। আর জলের উপরিতল থেকে এক্স বিন্দু পর্যন্ত এই যে এক্স বিন্দু, এই যে উচ্চতাটা, তাহলে এই জলতলের উচ্চতাটা কি? জলতলের উচ্চতা হচ্ছে এইচ। ঠিক আছে, তাহলে আমরা তাহলে কী দেখলাম একবার বলে নিই। একটা প্রথম আমরা একটা বিকার নিচ্ছি, ঠিক আছে? এই বিকারটা জলে পরিপূর্ণ, তার মধ্যেই এক্স বিন্দুতে আমরা চাপের রাশিমালাটা নির্ণয় করব, এবং এই এক্স বিন্দুটা একে কেন্দ্র করে আমরা একটা চোঙ কল্পনা করছি, এবং এই বিন্দুটাকে ঘিরে যে একক তলটা আমরা নিচ্ছি তার ক্ষেত্রফল হচ্ছে এ, এবং জলের উপরিতল থেকে এক্স বিন্দুর যে উচ্চতা, এই উচ্চতাটা হচ্ছে এইচ, সেটা আমরা লিখে দিয়েছি। এরপর হচ্ছে আমরা চাপের রাশিমালাটা নির্ণয় করব। তো চাপের রাশিমালা নির্ণয় করতে গেলে প্রথমে যেটা বার করতে হবে সেটা হচ্ছে যে এই যে জলস্তম্ভটা, এই যে এইখানে এই যে যদি আমি চোঙটার নাম দিয়ে দিই এ বি সি ডি, এই যে এ বি সি ডি, এই যে জলস্তম্ভটা রয়েছে, এই এ বি সি ডি জলস্তম্ভের ওজনটা কত আমাকে বার করতে হবে। তাহলে চাপ বার করার জন্য প্রথমেই আমরা বার করতে হবে যে এ বি সি ডি জলস্তম্ভের ওজনটা কত। তাহলে এবিসিডি জলস্তম্ভের ওজন আমরা নির্ণয় করব। এবার ওজন মানে হচ্ছে ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ, ভর ইন্টু জি, আমি শর্ট ফর্মটাই লিখলাম, জি মানে হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, তোমরা জানো অভিকর্ষজ ত্বরণ কি। আবার ভর মানে কি? ভর সমান হচ্ছে ঘনত্ব ইন্টু আয়তন, এটা তোমরা আগেই পড়েছো। তাহলে ভর সমান যদি ঘনত্ব ইন্টু আয়তন হয়, তাহলে এক্ষেত্রে ঘনত্ব ইন্টু আয়তন ইন্টু জি। এবার কোনো একটা চোঙের ক্ষেত্রে তোমরা জানো আয়তন মানে হচ্ছে ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, তাহলে ঘনত্ব ইন্টু ক্ষেত্রফল ইন্টু উচ্চতা ইন্টু জি। জি মানে হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। তাহলে এর ভর, তাহলে এক্ষেত্রে তরলস্তম্ভের ওজনটা কি হবে? তাহলে তরলস্তম্ভের ওজন সমান আমরা কি বলতে পারবো না, তরলস্তম্ভের ওজন সমান হচ্ছে ডি ইন্টু এ ইন্টু এইচ ইন্টু জি। এটা হলো আমার তরলস্তম্ভের ওজন। এরপর আমাকে যেটা বার করতে হবে, তাহলে এক্স বিন্দুতে তরলের চাপ। তাহলে এক্স বিন্দুতে তরলের চাপ সমান কি পাচ্ছি আমরা? এফ বাই এ, বল বাই ক্ষেত্রফল। আমি সেটাই লিখলাম সংকেতের মাধ্যমে, এফ বাই এ। এবার এক্ষেত্রে এফ মানে কি? এবার আমরা পূর্বেই পড়েছি যে তরলস্তম্ভের, আমরা আগেই বললাম যে তরলের ক্ষেত্রে তরলের যেটা ওজন এবং তরলের যেটা ঘাত দুটো একই হয়। তাহলে এক্ষেত্রে এফ মানে হচ্ছে এ ইন্টু এইচ ইন্টু ডি ইন্টু জি বাই হচ্ছে এ। তাহলে এক্ষেত্রে কী পেয়ে যাচ্ছি? এইচ ইন্টু ডি ইন্টু জি। তাহলে এর থেকে আমরা বলতে পারছি যে তরল মধ্যস্থ কোনো বিন্দুতে চাপের রাশিমালাটা হচ্ছে তরল মধ্যস্থ কোনো বিন্দুতে যে চাপের রাশিমালা, সেই তরল মধ্যস্থ কোনো বিন্দুতে চাপের রাশিমালাটা কি? রাশিমালাটা হচ্ছে গভীরতা ইন্টু ঘনত্ব
ইন্টু অভিকর্ষজ ত্বরণ। এরপর এইখান থেকে কতকগুলো বিষয় উঠে আসে। এই যে সম্পর্কটা, যে তরল মধ্যস্থ কোনো বিন্দুতে চাপের রাশিমালাটা হচ্ছে গভীরতা ইন্টু ঘনত্ব ইন্টু অভিকর্ষজ ত্বরণ। না, অভিকর্ষজ ত্বরণের মানটা যদি ধ্রুবক হয়, অভিকর্ষজ ত্বরণটা যেহেতু ধ্রুবক, অভিকর্ষজ ত্বরণের মানের কোনো পরিবর্তন হয় না। অভিকর্ষজ ত্বরণ হচ্ছে একটা নির্দিষ্ট মান। তাহলে অভিকর্ষজ ত্বরণটা যদি ধ্রুবক হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কি বলতে পারবো, অভিকর্ষ ত্বরণ ধ্রুবক হলে চাপটা হচ্ছে গভীরতার সঙ্গে সমানুপাতিক। এটা হচ্ছে প্রথম কন্ডিশন। আর 2 নম্বর হচ্ছে চাপ হচ্ছে ঘনত্বের সঙ্গে সমানুপাতিক। অর্থাৎ গভীরতা বাড়লে কোনো তরলের চাপ বাড়বে, ঘনত্ব বাড়লে কোনো তরলের চাপ বাড়বে, ঘনত্ব কমলে চাপ কমবে। এবং এইটা হচ্ছে একটা সম্পর্ক। খুব অনেক সময় পরীক্ষায় শর্ট কোশ্চেন আসে যে কোনো একটা তরলের মধ্যে তরলের গভীরতা বাড়লে চাপের পরিবর্তন কি হবে, বাড়বে, কমবে, একই থাকবে, প্রথমে কমবে তারপর বাড়বে, এরকম বিভিন্ন রকম এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকে। তখন তোমরা বলতে হবে যে যদি গভীরতা বাড়ানো হয় তাহলে তরলের চাপ বাড়বে। এবং ঘনত্বের ক্ষেত্রেও একই রকমভাবে এমসিকিউ প্রশ্ন আসে, যে এবং এমসিকিউ কেন 1 নম্বরের প্রশ্ন এসে থাকে যে ঘনত্বের পরিবর্তন করলে তরলের চাপের কি পরিবর্তন হয়। কিন্তু এটা হলো তরল মধ্যস্থ কোনো বিন্দুতে চাপের রাশিমালা নির্ণয়। কিন্তু তোমাদের যদি একটা জিনিস মনে রাখতে হবে যে তরলের গভীরে, এইটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, অনেক ছেলেমেয়ে পরীক্ষায় ভুল করে, যে তরল মধ্যস্থ কোনো বিন্দুতে তরল একটা চাপ বার করতে দিলে তোমরা যখন অঙ্ক করবে, তো যখন করানো হবে তখন দেখতে হবে যে অঙ্ক করতে দিলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের নির্ণয় করতে দেওয়া হয় যে চাপটা নির্ণয় করো। তরল মধ্যস্থ কোনো বিন্দুতে তরল মধ্যস্থ একটা বিন্দুতে চাপ নির্ণয়ের থেকে অনেক সময় বেশিরভাগ সময় যেটা বলা হবে সেটা হচ্ছে তরলের চাপ নির্ণয় করো। কিন্তু তখন সবাই কিন্তু এই সূত্রটা বসিয়ে করে দিতে চায়, কিন্তু তাহলে অঙ্কটা ভুল হবে। কারণ তরলের অভ্যন্তরে ভুল হবে, কারণ তোমাদের মোট চাপটা নির্ণয় করতে হবে। তাহলে তরলের অভ্যন্তরে এইচ গভীরতায় কোনো বিন্দুতে, তরলের মধ্যে এইচ গভীরতায় কোনো বিন্দুতে মোট চাপ, তোমাদের অঙ্কের ক্ষেত্রে কিন্তু তোমাদের মোট চাপটাই নির্ণয় করতে দেওয়া হয়। এই মোট চাপটাই হচ্ছে তরলের অভ্যন্তরে এইচ গভীরতায় কোনো বিন্দুতে মোট চাপ। এই চাপের মানটা হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ প্লাস HDG। বায়ুমণ্ডলীয় চাপকে যদি আমরা P0 দ্বারা ডিনোট করি তাহলে ফর্মুলাটা হচ্ছে P0 প্লাস HDG। অর্থাৎ কিন্তু অনেকেই কিন্তু অঙ্কের ক্ষেত্রে এই ভুলটা খুব করে থাকে, যে তরল মধ্যস্থ কোনো বিন্দুতে চাপের রাশিমালা নির্ণয় করতে দিলে আমাদের এইটা লিখতে হবে, গভীরতা ইন্টু ঘনত্ব ইন্টু অভিকর্ষজ ত্বরণ। আর যদি তরলের অভ্যন্তরে এইচ গভীরতায় কোনো বিন্দুতে চাপ নির্ণয় করতে দেয়, তখন কিন্তু তার সঙ্গে যে তরল মধ্যস্থ কোনো বিন্দুতে চাপের রাশিমালা নির্ণয় করার পর তার সঙ্গে কিন্তু আমাদেরকে তখন কিন্তু এই যে অভিকর্ষজ ত্বরণ ইন্টু ঘনত্ব ইন্টু এই যে রাশিমালাটা বেরোবে, তার সঙ্গে আমাদের বায়ুমণ্ডলীয় চাপটাকে যোগ করতে হবে, দিয়ে আমরা মোট চাপটা নির্ণয় করতে পারবো। এরপর যে জিনিসটা তোমাদের আমি করাবো সেটা হচ্ছে এখান থেকে কিছু অঙ্ক, এই যে জিনিসটা, এই যে সূত্র দুটো পড়লাম, এই সূত্র দুটো থেকে অঙ্ক করাবো তোমাদের। এই অঙ্কটা একটু দেখে নেওয়া যায়, কারণ তোমাদের অঙ্কটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই জায়গাটা থেকে কিন্তু একটা অঙ্ক তোমাদের পরীক্ষার ক্ষেত্রে এসে থাকে। তো সেই একটা কি দুটো অঙ্ক আমি তোমাদের এখানে দেখিয়ে দেবো। দেখো, তোমাদের একটি গাণিতিক সমস্যা এখানে দেওয়া রয়েছে যে 10 মিটার গভীরতায় পরিষ্কার হ্রদের তলদেশে চাপ নির্ণয় করো, যেখানে বায়ুর চাপ বলে দেওয়া আছে 76 সেমি পারস্তম্ভের চাপের সমান এবং পারত্বের ঘনত্ব হচ্ছে 13.6 গ্রাম পার সেমি কিউব। তো এখানে আমরা প্রাথমিকভাবে যে জিনিসটা করব সেটা হচ্ছে আমরা যে জিনিসগুলো আমাদের দেওয়া আছে সেগুলো আগে আমরা নোটেশনের মাধ্যমে লিখে নেব। তো প্রথম ক্ষেত্রে আমরা লিখে নিচ্ছি যে এইচ মানে হচ্ছে 10 মিটার, বায়ুর চাপ
সমান হচ্ছে 76 সেমি পারস্তম্ভের চাপ। আচ্ছা, জলের ঘনত্ব, জলের ঘনত্ব তোমরা জানো যে 1 গ্রাম পার সেমি কিউব। এইখানে তোমাদের একটা প্রশ্ন প্রাথমিকভাবেই জাগবে যে জলের ঘনত্ব এখানে 1 গ্রাম পার সেমি কিউব নিলাম, 1 কেজি পার মিটার কিউব কেন নিলাম না? তো এক্ষেত্রে আমরা যে জলের যে চাপটা নির্ণয় করব, সেই চাপটা আমরা নির্ণয় করব সিজিএস পদ্ধতিতে। তার কারণ কি না, সিজিএস পদ্ধতিতে আমরা চাপটা নির্ণয় করব, তার কারণ হচ্ছে আমাদের বায়ুর চাপটা বলে দেওয়া আছে সিজিএস পদ্ধতিতে। এবং এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যে বিষয়টার দিকে তোমাদের প্রধানত লক্ষ্য রাখতে হবে যে তোমরা অঙ্কটা কোন এককে করবে এবং যে একটি নির্দিষ্ট এককে করবে। তোমাদেরকে অনেকেই কিন্তু এই জিনিস জায়গাটায় ভুল করে থাকে, বহু ছাত্রছাত্রী কিন্তু এককের কোনো পরিবর্তন করে না। অর্থাৎ অনেক ক্ষেত্রেই দেখেছি যে 10 মিটারটাকে তারা 10 মিটারই রেখে দেয়, 10 মিটারটাকে তারা সেন্টিমিটার ট্রান্সফার করে না এবং বাকিগুলোকে সেন্টিমিটার ট্রান্সফার করে উত্তর বার করে এবং অবশ্যই উত্তরটা ভুল বেরোয়। তো সেইখানেতে তোমাদের এই একক নির্ণয় এবং সিজিএস পদ্ধতিতে বার করছো না এসআই পদ্ধতিতে বার করছো, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এর ওপর কিন্তু তোমার সমগ্র অঙ্কটা নির্ভর করে আছে। তো এখানে আমরা যেহেতু বায়ুর চাপ 76 সেমি পারস্তম্ভের চাপ, এটা সিজিএস পদ্ধতিতে বার করব। তাহলে এইচটা আমরা দিয়েছি 10 মিটার, তাহলে 10 মিটারটাকে আমাকে সেন্টিমিটার করে নিতে হবে, তাহলে 10 × 100 সেন্টিমিটার। এরপর হচ্ছে জলের ঘনত্ব আছে। এবার বায়ুর চাপ, বায়ুর চাপ কত? বায়ুর চাপ বলেছে 76 সেমি পারস্তম্ভের চাপের সমান। এবার বায়ুর চাপ বলেছে 76 সেমি পারস্তম্ভের চাপের সমান। এবার পারস্তম্ভের চাপের সমান, তাহলে এক্ষেত্রেও সেই বায়ুর চাপ নির্ণয়টা করতে হবে। তাহলে বায়ুর কত চাপ? তাহলে বায়ুর চাপ নির্ণয়ের ক্ষেত্রে সেই একই ফর্মুলা, গভীরতা ইন্টু ঘনত্ব ইন্টু অভিকর্ষীয় ত্বরণ। তাহলে এক্ষেত্রে গভীরতা হচ্ছে 76 সেমি, তাহলে এটা 76 করলাম। আচ্ছা, এরপর হচ্ছে যে পারস্তম্ভের ঘনত্ব, পারস্তম্ভের ঘনত্ব হচ্ছে 13.6 গ্রাম পার সেমি কিউব, তাহলে এটা 13.6 করলাম। আর সিজিএস পদ্ধতিতে অভিকর্ষীয় ত্বরণের মান হচ্ছে 980, তাহলে আমার বেরোলো কি মানটা? দেখে 1.013 × 10⁶ ডাইন পার সেমি স্কোয়ার। ঠিক আছে, 1.013 × 10⁶ ডাইন পার সেমি স্কোয়ার। এরপর আমাদের নির্ণয় করতে হবে যে হ্রদের তলদেশে এই চাপটা কত। তাহলে হ্রদের তলদেশে চাপ, এটা আমাদের এরপর নির্ণয় করতে হবে। তাহলে হ্রদের তলদেশে চাপ, হ্রদের তলদেশে চাপ মানে কি? আমাকে এই চাপটা নির্ণয় করতে হবে, মোট চাপ, বায়ুমণ্ডলীয় চাপ প্লাস হচ্ছে তরল মধ্যস্থ কোনো বিন্দুতে চাপ। তাহলে সেটাই আমি লিখি, তরল মধ্যে চাপ মানে হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ যুক্ত তরল মধ্যস্থ কোনো বিন্দুতে চাপ। তাহলে বায়ুমণ্ডলীয় চাপ যুক্ত তরল মধ্যস্থ কোনো বিন্দুতে চাপ। এবার বায়ুমণ্ডলীয় চাপের মানটা আমরা আগে থেকেই পেয়ে যাচ্ছি, বায়ুর চাপ বা বায়ুমণ্ডলীয় চাপ এখানে আমরা বার করেছি। তাহলে এখানে আমাদের কি বার করতে হবে না, তরল মধ্যস্থ কোনো বিন্দুতে চাপ। তাহলে তরল মধ্যস্থ কোনো বিন্দুতে চাপটা কি হবে, তার সেই মানটা আমরা নির্ণয় করব। তাহলে তরল মধ্যস্থ কোনো বিন্দুতে চাপ যখন আমরা নির্ণয় করব, তাহলে আমাদের এই ফর্মুলাটা কাজে লাগাতে হবে, গভীরতা ইন্টু ঘনত্ব ইন্টু অভিকর্ষীয় ত্বরণ। এবং এক্ষেত্রে গভীরতার মানটা আমাকে কত বলে দিয়েছে? গভীরতা হচ্ছে 10 × 100। তারপর হচ্ছে ইন্টু জলের ঘনত্ব হচ্ছে 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব, এবং শেষে যেটা আছে অভিকর্ষীয় ত্বরণের মানটা হচ্ছে 980। এবং এর যে মানটা বেরোচ্ছে এটাকে আমরা যদি করে নিই, তাহলে 0.98 × 10⁶ এর মানটা বেরোচ্ছে। বা এটাকে আমরা জাস্ট
এটা গুণ করে তোমরা দেখতে পারো। এরপর আমরা যে জিনিসটা বার করব সেটা হচ্ছে মোট চাপ। তাহলে মোট চাপটা আমাদের কি হবে? মোট চাপ হচ্ছে তরল বায়ুমণ্ডলীয় চাপ। বায়ুমণ্ডলীয় চাপের মানটা কত না 1.013 ইন্টু 10⁶ প্লাস 0.98 ইন্টু 10⁶ 9/সেন্টিমিটার স্কোয়ার। এইটা হচ্ছে একটা মূল বিষয়, এখানে এককটা দেওয়াটা কিন্তু খুব দরকার, 9/সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এবং এর রাশিমালাটা যখন আমি নির্ণয় করছি এবং এই দুটো যখনই আমরা যোগ করছি তখন আমাদের মানটা কী বেরোচ্ছে 1.993 ইন্টু 10⁶ 9/সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে, তাহলে অঙ্কটা আমরা কী করলাম? এই অঙ্কটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাহলে 10 মিটার গভীরতায় পরিষ্কার হ্রদের তলদেশে চাপ নির্ণয় করতে বলেছে। এক্ষেত্রে বায়ুর চাপ হচ্ছে 76 সেমি পারস্তম্ভের চাপের সমান এবং পারদের ঘনত্ব হচ্ছে 13.6 ইন্টু 13.6 গ্রাম/সেন্টিমিটার স্কোয়ার। এক্ষেত্রে আমরা কি ধরে নিচ্ছি যে উচ্চতাটা হচ্ছে 10 মিটার দেওয়া আছে এবং আমরা গোটাটাকে সিএস পদ্ধতিতে বার করব। তাই এইচের মান হচ্ছে 10 ইন্টু 100 সেন্টিমিটার। তাহলে বায়ুর চাপ সমান হচ্ছে 76 সেমি পারস্তম্ভের চাপের সমান। তাহলে বায়ুর চাপটা কত হচ্ছে 76 ইন্টু 13.6 ইন্টু 980, তাহলে 1.013। এটা আমি গুণটা করে নিয়েছি আগে। 1.013 10⁶ 9/সেন্টিমিটার স্কোয়ার। জলের ঘনত্ব বলে দিয়েছে এখানে 1 গ্রাম/সেন্টিমিটার কিউব। তাহলে হ্রদের তলদেশে চাপ মানে কি বায়ুমণ্ডলীয় চাপ এবং তরল মধ্যস্থ কোনো বিন্দুতে চাপ। তরল মধ্যস্থ কোনো বিন্দুতে চাপ মানে হচ্ছে 10 ইন্টু 100 ইন্টু 1 ইন্টু 980 দিয়ে একটা মান বেরিয়েছে এবং মোট চাপ হচ্ছে দুটো যোগ করে দিয়েছি, তার ফলে আমাদের এখান থেকে বেরিয়ে এসছে মোট চাপ। তো এই রকম উদাহরণ এরকম আরও অঙ্ক দেখবে তোমাদের বইয়েতে পাবে, সেইগুলো তোমরা অভ্যাস করতে পারো। ঠিক আছে, তো এরকম আরও অনেক অঙ্ক তোমাদের বইয়ে আছে দেখবে চাপ নির্ণয় করা। তো এই রকমের অঙ্কগুলো কিন্তু তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, কারণ এই ধরনের অঙ্কগুলো কিন্তু পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তো এরপর আমি একটা জায়গায় আসবো, সেটা হচ্ছে যে তরলের চাপের বিভিন্ন বৈশিষ্ট্য রয়েছে, সেই বৈশিষ্ট্যগুলো কী কী। তরলের চাপের বৈশিষ্ট্য বলতে প্রধানত 4টে বৈশিষ্ট্য হচ্ছে তরলের চাপের প্রধান বৈশিষ্ট্য হিসেবে বলা যায়। প্রথম হচ্ছে 1 নম্বর, সেটা হচ্ছে স্থির তরলের কোনো একটা বিন্দুতে তরল সব দিকে, স্থির তরলের কোনো বিন্দুতে তরল সব দিকে সমান চাপ প্রয়োগ করে। অর্থাৎ বিষয়টা কীরকম, যে স্থির তরলের কোনো বিন্দুতে ধরো এরকম একটা বিকার আছে, বিকারের মধ্যে জল রয়েছে, তো এই বিন্দুটাতে যদি তরলের একটা চাপ নির্ণয় করা যায় তাহলে আমরা দেখতে পাবো যে তরলটা সব দিকে সমানভাবে চাপ প্রয়োগ করছে। এই চাপের মধ্যে কিন্তু কোনো আলাদা মাত্রা নেই। এই তরলের যে বিন্দুটা, এই বিন্দুটা থেকে তরল সব দিকে সমান চাপ প্রয়োগ করে। এটা হচ্ছে তরলের চাপের একটা প্রধান বৈশিষ্ট্য। এবং এই কারণে কি বলা যায় যে তরলের চাপের কোনো নির্দিষ্ট অভিমুখ নেই, কারণ সে কোনো নির্দিষ্ট অভিমুখ নেই, এ সব দিকে সমান চাপ করে এবং তরলের চাপের কোনো নির্দিষ্ট অভিমুখ নেই। এইটার কারণেই কিন্তু আমরা বলতে পারি যে তরলের চাপ হচ্ছে একটা স্কেলার রাশি। এইটা হচ্ছে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে তরলের চাপ কেন স্কেলার রাশি। এটা যদি তোমাদের পরীক্ষার সময় প্রশ্ন দেয় তখন বলতে হবে যে স্থির তরলের কোনো বিন্দুতে তরল সব দিকে সমান চাপ প্রয়োগ করে, তার ফলে তরলের চাপের কোনো অভিমুখ নেই, তাই চাপ হচ্ছে একটা স্কেলার রাশি। স্কেলার রাশি। এরপর 2 নম্বর যে বিষয়টা আছে, বললাম যে তরলের কোনো বিন্দুতে চাপ গভীরতার সাথে সমানুপাতিক, পি রো এইচ। কোনো বিন্দুতে চাপ গভীরতার সাথে সমানুপাতিক। তিন নম্বর যে বিষয়টা আসবো, স্থির তরলের
কোনো অনুভূমিক তলেই তরল সমানভাবে চাপ দেয়। যে কোনো অনুভূমিক তল হোক, ধরো একটা আয়তক্ষেত্র নেওয়া হয়েছে, আয়তক্ষেত্র বা একটা যদি আয়তক্ষেত্র নেওয়া হয়, তাহলে আয়তক্ষেত্রে যতগুলো তল আছে তার প্রত্যেকটা তলের ওপরই তরল কিন্তু সমানভাবে চাপ প্রয়োগ করবে। তাহলে স্থির তরলের কোনো অনুভূমিক তলের ওপর, কোনো অনুভূমিক তলের সব বিন্দুতে অর্থাৎ প্রত্যেকটা অংশেই তরল সমানভাবে চাপ প্রয়োগ করে। আর 4 নম্বর যে তরলের বৈশিষ্ট্যটা রয়েছে, তরলের চাপ ঘনত্বের সাথে সমানুপাতিক, যেটা কিছুক্ষণ আগে ওই পি ইজিক্যাল টু এইচ রো এইচ ডি জি যে সূত্রটা তোমরা পড়লে, সেখান থেকেই আমি দেখালাম যে তরলের চাপ সমানুপাতিক তরলের ঘনত্ব, অর্থাৎ তরলের চাপ বাড়লে তরলের ঘনত্ব বাড়বে এবং তরলের চাপ কমলে তরলের ঘনত্ব কমবে। এরপর একটা তরলের বিশেষ ধর্ম আছে, এটা পরীক্ষার সময় কিন্তু বারবার এই প্রশ্নটা এসেছে, যে তরলের সমোচ্চশীলতা ধর্ম। এই জিনিসটা কি? তরলের এই যে সমোচ্চশীলতা ধর্ম আমি যেটা বলছি, যে তরলের সমোচ্চশীলতা ধর্ম, এই জিনিসটা বাস্তবে কি? তরলের সমোচ্চশীলতা ধর্ম, তরলের সমোচ্চশীলতা ধর্ম হচ্ছে যে বিভিন্ন আকারের 3টে পাত্র আমি নিচ্ছি। একটা হচ্ছে এরকম দেখতে, একটা পাত্র নিচ্ছি এরকম, একটা পাত্র নিচ্ছি খুব সরু, আর শেষে আর একটা পাত্র নিচ্ছি সেটা এই রকম আকারের দেখতে। দেখতে পাচ্ছ যে এখানে তোমাদের যে 3টে পাত্র আমি এঁকেছি, সেই 3টে পাত্রেরই কিন্তু 4টে পাত্র রয়েছে। 4টে পাত্রের প্রত্যেকটার আয়তন কিন্তু একটা অপরটার থেকে আলাদা, কোনোটার আয়তনই কিন্তু নির্দিষ্ট একটা আয়তন নয়, প্রত্যেকটার আয়তন কিন্তু আলাদা আলাদা রকম। কিন্তু এই প্রত্যেকটা এইটার মধ্যে যদি জল ঢালা হয়, এই সংযুক্ত একটা পাত্র নিয়েছি এবং এই সংযুক্ত পাত্রটার মধ্যে যদি আমি জল ঢালি, এই যে পাত্রটা রয়েছে এই পাত্রটার মধ্যে আমি জল ঢালছি, তো এই পাত্রটার মধ্যে যদি আমি জল ঢালি তাহলে পাত্রের মধ্যে 4টে বিন্দু রয়েছে, একটা এ, এইখানে একটা বিন্দু রয়েছে বি, এইখানে একটা বিন্দু রয়েছে সি, আর এইখানে একটা বিন্দু এইখানে একটা বিন্দু রয়েছে ডি। তাহলে আমি কি দেখতে পাবো যে প্রতিটা পাত্রের যে তরলের উচ্চতা সেটা হচ্ছে এক। তাহলে একটা বিভিন্ন আকারের কতগুলো সংযোগী পাত্র নেওয়া হয়েছে এবং তাতে জল ঢালা হয়েছে, এবং জল ঢালার পর আমি কি দেখতে পেয়েছি যে 3টে তলের সংযোগকারী বিন্দুতে যে 3টে তলের মধ্যেই জলের উচ্চতাটা সমান, এবং এই 4টে পাত্রের মধ্যে, এবং এই 4টে পাত্রের ক্ষেত্রেই যেটা হচ্ছে যে 4টে পাত্রের অনুভূমিক তলে 4টে বিন্দু যদি এ বি সি ডি আমি ধরে নিই, তাহলে এই 4টে বিন্দুতেই কিন্তু চাপ সমান। তাহলে এর থেকে আমি বলতে পারি যে কোনো একটা বিন্দুতে যেহেতু চাপটা গভীরতার ওপর নির্ভর করে, তাহলে জলের উচ্চতাটা সমান। তাহলে এই যে ধর্মটা, এটাকেই বলা হচ্ছে তরলের সমোচ্চশীলতা ধর্ম। এটা তো অনেক বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়ে বললাম। সহজ ভাষা যদি বলি, যে কতকগুলো যদি সংযোগী নল নেওয়া হয়, কতগুলো পরস্পরের সঙ্গে যুক্ত যদি পাত্র নেওয়া হয় এবং তাদের পরস্পরের সঙ্গে যুক্ত একটা পাত্র নেওয়া হয়, এবং পাত্রটাতে যদি আমরা জল যদি একটা প্রত্যেকটা পাত্রে যদি আমরা সমপরিমাণ জল ঢালি, তাহলে কিছুক্ষণ পর আমরা দেখতে পাবো যে প্রত্যেকটা পাত্রেই জলের উচ্চতাটা এক হয়ে গেছে, প্রতিটা পাত্রে জলটা সমান উচ্চতায় এসেছে। এই যে ঘটনাটা, যে প্রতিটা পাত্রে জলটা সমান উচ্চতায় এসে গেছে, এই যে বিষয়টা, এই বিষয়টাকেই আমরা বলছি তরলের সমোচ্চশীলতা ধর্ম। এবং সমোচ্চশীলতা ধর্মের একটা খুব বড় উদাহরণ হচ্ছে, যেটা তোমরা বইতে পেয়ে যাবে, যে সমোচ্চশীলতা ধর্ম হচ্ছে, সেটা হচ্ছে যে পৌরসভার যে জল সরবরাহ ব্যবস্থা, এইটা হচ্ছে পৌরসভার ক্ষেত্রে বা বিভিন্ন শহরাঞ্চলে যে জল সরবরাহ ব্যবস্থা। তো কীরকম বিষয়টা হয় এক্ষেত্রে পৌরসভার জল সরবরাহ ব্যবস্থা? না, পৌরসভার জল সরবরাহ ব্যবস্থায় যে বিষয়টা হয় সেটা হচ্ছে একটা উঁচু ট্যাঙ্ক থাকে, এবং সেই ট্যাঙ্ক থেকে
পাইপ লাইনের সাহায্যে বিভিন্ন শহরের সমস্ত শহর জুড়ে জলটাকে সংগ্রহ করে দেয়, জলটাকে পাইপের মাধ্যমে সারা শহরে সেই জলের যোগাযোগ জল সংযোগ ব্যবস্থাটা দেওয়া থাকে। এবং ওই ড্যাংটার সঙ্গে যুক্ত যে কোনো একটা কল খুলে দিলেই সমোচ্চশীলতা ধর্মের জন্য শহরের সমস্ত যতগুলো অঞ্চল আমরা যতগুলো অঞ্চলে এই জল সরবরাহটা হয় প্রত্যেকটা অঞ্চলেই তোমরা দেখতে পাবে যে জলের উচ্চতাটা হচ্ছে সমোচ্চশীলতা ধর্মের জন্য জল পাওয়া যায়। অর্থাৎ বাড়ির বিভিন্ন তলায় বা বাড়ির বা শহরের বিভিন্ন তলায় উঁচু উঁচু বিভিন্ন রকম জায়গা হয়, কিন্তু সমোচ্চশীলতা ধর্মের জন্য প্রত্যেকটা জায়গাতেই সম পরিমাণে জলটা যায়, জলটা পাওয়া যায়। এই যে ঘটনাটা, এইটাই হচ্ছে তরলের সমোচ্চশীলতা ধর্মের একটা উদাহরণ বা বাস্তবিক প্রয়োগ। তো আজকে এইখান অবধি। তো আমরা একবার দেখে নিই যে আমরা কী পড়লাম আজকে প্রথম থেকে। দেখো আজকে প্রথম যেখান থেকে আমি শুরু করেছি সেটা হচ্ছে তরল ও বায়ুর চাপ। তরল ও বায়ুর চাপ পড়তে গেলে প্রথমেই যেটা তোমাদের পড়তে হবে সেটা হচ্ছে প্রবাহী কাকে বলে। না, যে সমস্ত পদার্থ প্রবাহিত হতে পারে তাকেই বলা হচ্ছে প্রবাহী। যেমন পদার্থের মধ্যে এবং এবার হচ্ছে প্রবাহিত হতে পারে তাকেই বলা হচ্ছে প্রবাহী। এরপর আমরা দেখেছি যে পদার্থ তিন ধরনের হয়, কঠিন, তরল, গ্যাসীয়। তাহলে এর মধ্যে প্রবাহী কারা? না, তরল এবং গ্যাসীয়। এবং প্রবাহীর একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য হচ্ছে এদের নির্দিষ্ট আকার, আকৃতি বা দৃঢ়তা নেই। এরপর একটা জিনিসে চলে এসেছি, সেটা একটা সংজ্ঞা এসেছে, যেটা হচ্ছে মূল এই অধ্যায়ের মূল পাঠ্য, সেটা হচ্ছে চাপ। না, কোনো তরলের প্রতি একক ক্ষেত্রফলের ওপর লম্বভাবে যে প্রযুক্ত বলটা হয় তাকেই বলা হচ্ছে চাপ। তো চাপের ক্ষেত্রে, চাপ শব্দটা তোমরা সকলেই জেনেছো আমি জানি। এবং চাপের ক্ষেত্রে উদাহরণ হচ্ছে, ধরো যে কোনো একটা একক ক্ষেত্র, উদাহরণ হিসেবে বলতে পারা যায় যে একটা ধারালো ছুরি দিয়ে সহজেই ফলটা কাটা যায়। তার কারণ কি না, ছুরিটা ভোঁতা হলে হয় না। ধারালো ছুরির ক্ষেত্রে ছুরি এবং ফলের স্পর্শতলের ক্ষেত্রফল কম হওয়ার কারণে অল্প প্রয়োগ করলে সেখানে চাপ সৃষ্টি হয় এবং ফলটা কাটা যায়। তো কীভাবে তরলের চাপ জিনিসটা কি না, একটা আয়তকার পাত্রে আমি জল নিয়েছি এবং তার নিচের কলের ক্ষেত্রফলটা হচ্ছে এ এবং উচ্চতাটা হচ্ছে এইচ। তাহলে এই যে ক্ষেত্রফলটার উপর তরলটা লম্বভাবে যে বল প্রয়োগ করছে সেটাকেই বলছি চাপ। তাহলে চাপের রাশিমালাটা কি না, লম্বভাবে প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল। এই লম্বভাবে প্রযুক্ত যে বল, এটার একটা নাম আছে, একে বলা হচ্ছে ঘাত। এবং এই লম্ব এবং ঘাত সমান কি না, চাপ ইন্টু ক্ষেত্রফল। এরপর হচ্ছে ঘাতের একক। ঘাতের একক হচ্ছে সিজিএস পদ্ধতিতে ডাইন, এসআই পদ্ধতিতে নিউটন। এবং ঘাতের একক এবং বলের একক এক। এবং এইখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়টা তোমাদের বারবার বলেছি, মনে রাখতে হবে যে অঙ্কের ক্ষেত্রে যে তরলের ওজন সমান হচ্ছে তরলের ঘাত। কোনো একটা তরলের ক্ষেত্রে ওজন এবং ঘাত এই দুটো কোনো আলাদা বিষয় না, তরলের ওজন এবং তরলের ঘাত দুটোই হচ্ছে সমান। এরপর আমরা চাপের একক, চাপের মাত্রা, ঠিক আছে, এবং এইগুলো নির্ণয় করেছি। এবং তরল চাপ প্রয়োগ করে, এইটা আমরা একটা সুন্দর পরীক্ষার মাধ্যমে দেখিয়েছি যে একটা বিকার নেওয়া হচ্ছে, তার মধ্যে জল দেওয়া রয়েছে এবং তার একটা ছিদ্র রয়েছে, সেই ছিদ্রটাকে ছিপি দিয়ে আটকানো রয়েছে এবং সেই ছিপিটা খুললেই জলটা বেরিয়ে আসছে। এবং যখন ছিপিটা না খুলে, ছিপিটা খুলে রাখা অবস্থায় যদি আমরা আঙুল দিয়ে ওখানটা চেপে রাখি, তাহলে আমরা হাতের মধ্যে একটা চাপ অনুভব করতে পারছি, একটা সমান ও বিপরীতমুখী বল অনুভব করতে পারছি। সেই জিনিসটাই হচ্ছে তাপ। এবং এর সাহায্যে আমরা বুঝতে পারছি তরল চাপ প্রয়োগ করা বা চাপ বিষয়টা খুব সহজে। এরপর হচ্ছে তরল মধ্যস্থ কোনো বিন্দুতে চাপের রাশিমালাটা আমরা নির্ণয় করেছি। একটা বিকার নেওয়া হয়েছে, সেই বিকারের মধ্যে জল রয়েছে এবং তরল মধ্যস্থ একটা বিন্দু এক্স, এবং এক্স বিন্দুতে তরলের চাপ, তরলের ঘনত্ব হচ্ছে ডি, একক ক্ষেত্রফলটা হচ্ছে এ এবং উচ্চতা হচ্ছে এইচ দিয়ে আমরা তরলস্তম্ভের প্রথম ওজন বার করেছি। এবং এক্স বিন্দুতে তরলের চাপ মানে হচ্ছে ওজন বাই একক ক্ষেত্রফলে প্রযুক্ত বল বাই হচ্ছে একক ক্ষেত্রফলে প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল। তাহলে এইচ ডিজি। এইভাবে আমরা তরল মধ্যস্থ কোনো বিন্দুতে চাপের রাশিমালাটা নির্ণয় করেছি। এরপর আমরা তরল মধ্যস্থ এবং দেখিয়েছি এখানে যে তরল মধ্যে চাপের রাশিমালার ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণটা যদি ধ্রুবক হয় তাহলে চাপটা গভীরতার সাথে সমানুপাতিক এবং চাপটা ঘনত্বের সাথে সমানুপাতিক। এবং তরলের অভ্যন্তরে কোনো গভীরতায় মোট চাপ যে নির্ণয়, যেটা অধিকাংশ ছাত্রছাত্রী ভুল করে থাকে, এই বিষয়টা তোমাদের লক্ষ্য রাখতে হবে যে তরলের অভ্যন্তরে এইচ গভীরতায় কোনো বিন্দুতে মোট চাপ মানে হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ প্লাস এইচ ডিজি, মানে হচ্ছে P0 প্লাস এইচ ডিজি। এরপর তোমরা একটা অঙ্ক করেছি যে 10 মিটার গভীরতায় হ্রদের তলদেশে চাপ নির্ণয় করো। বায়ুর চাপ 76.12 স্তম্ভের চাপের সমান এবং পারদের ঘনত্ব হচ্ছে 13.6 গ্রাম পার সেমি কিউব। তাহলে এইচ হচ্ছে 10 মিটার ইন্টু, তাহলে 10 × 100 দিয়ে আমরা বায়ুর চাপটা নির্ণয় করেছি।
এবং জলের ঘনত্ব 1 গ্রাম ধরে নিয়েছি। এবার হচ্ছে তরল মধ্যস্থ কোনো বিন্দুতে চাপ এবং বায়ুর চাপ নির্ণয় করে সে দুটো যোগ করে আমরা পেয়েছি। এবং এই অঙ্কটা যেটা করেছি, অঙ্কটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখান থেকে কিন্তু এই ধরনের অঙ্ক এসে থাকে এবং তোমরা কিন্তু বাড়িতে তোমাদের বই থেকে এই ধরনের অঙ্ক প্র্যাকটিস করার চেষ্টা করবে, কারণ এই ধরনের অঙ্ক তোমাদের পরীক্ষায় এসে থাকে। এরপর যে বিষয়টা আমরা চলে আসছি সেটা হচ্ছে তরলের চাপের বৈশিষ্ট্য। না, স্থির তরলের কোনো বিন্দুতে তরল সমানভাবে চাপ প্রয়োগ করে এবং তরলের চাপের কোনো নির্দিষ্ট অভিমুখ নেই। এটার থেকেই বলা হচ্ছে, এবং একটা তরলের মধ্যে একটা বিন্দুতে চাপ নির্ণয় করা হয়, তাহলে চাপটা সব দিকে সমানভাবে প্রয়োগ করে। তাহলে এর থেকে আমি বলতে পারছি যে চাপ হচ্ছে একটা স্কেলার রাশি এবং তরল মধ্যস্থ কোনো বিন্দুতে চাপটা হচ্ছে গভীরতার সাথে সমানুপাতিক। এবং স্থির তরলের কোনো অনুভূমিক তলের সব বিন্দুতে তরল সমানভাবে চাপ প্রয়োগ করে, আর তরলের চাপ হচ্ছে তরলের ঘনত্বের সাথে সমানুপাতিক। এরপর আমি একটা যে বিষয়টা এসেছি সেটা হচ্ছে তরলের সমোচ্চশীলতা ধর্ম। না, বিভিন্ন আকারের কতকগুলো পাত্রকে যদি পরস্পরের সাথে যুক্ত করে দেওয়া হয়, তাহলে আমরা দেখতে পাবো যে প্রত্যেকটা ক্ষেত্রেই জলের উচ্চতা এবং চাপটা সমান। এটাকেই বলা হচ্ছে তরলের সমোচ্চশীলতা ধর্ম। এবং এই সমোচ্চশীলতা ধর্মের সাহায্যে পৌরসভার জল সরবরাহ, বিভিন্ন এলাকায় বড় উঁচু বাড়িতে জল সরবরাহ করা হয়। তার ফলে তরলে সব একটা নির্দিষ্ট লাইন খুলে দিলে সব বাড়িতে সম পরিমাণে এবং সমান উচ্চতায় জলটা পৌঁছে এবং সব বাড়িতে জল পড়ে। এটাই হচ্ছে এই তরলের সমোচ্চশীলতা ধর্মের ব্যবহারিক প্রয়োগ। তো আজকে তোমাদের এখান অবধি। তো তোমাদের যদি কারুর কোনো ভিডিওটা দেখার পর যদি কারুর কোনো অসুবিধা থেকে থাকে, তাহলে তোমরা কমেন্ট সেকশনে সেগুলো আমাদের জানিও আমাকে। আমি সেগুলো যথাসাধ্য সম্ভব উত্তর পরের ভিডিওতে বা কমেন্ট সেকশনের মাধ্যমে যদি দেওয়া সম্ভব হয় তাহলে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।